আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো 162 বছরের পুরনো আহসান মঞ্জিল সম্পর্কে, যেখানে বিদ্যুতের প্রথম বাল্ব জ্বলে উঠেছিল এবং এটার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1859 সালে এবং এর শেষ হয়েছিল 1872 সালে। আহসানুল্লাহর নাম অনুসারে এই আহসান মঞ্জিল সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত তথ্য দেব। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। এই যুগে নবনির্মিত প্রাসাদটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামেই পরিচিত। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত ঝাঁকালো ভবন আর ছিল না। বহুদূর থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করত এই আহসান মঞ্জিল। মানুষ নয়ন ভরে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত এই আহসান মঞ্জিলের দিকে। এটি ছিল মানুষের স্বপ্নের মতো একটি প্রাসাদ। মানুষের দৃষ্টি আকর্ষণকৃত এই ভবনটির সৌন্দর্য দেখে মন ভরে যায়। দিনের আলোতে আহসান মঞ্জিলটি সবার দৃষ্টি আকর্ষণ করলেও রাতের চিত্রটি ছিল ভিন্ন। সন্ধ্যা নেমে আসলেই ঢাকা শহর ঘুটঘুটে অন্ধকারে পরিণত হতো। আহসান মঞ্জিলের রূপ নিমিষেই অন্ধকারে মিলিয়ে যেত। 19 শতকের দ্বিতীয়ার্ধে ঢাকার রাস্তায় কেরোসিন বাতির ব্যবস্থা করা হয়, কিন্তু তা খুব একটা সুবিধাজনক ছিল না। তাই এটির বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছিল। এরই মধ্যে ব্রিটিশ সরকার নবাব আব্দুল গনিকে কেসিএস উপাধিতে ভূষিত করেন। এই ঘটনায় আনন্দিত হয়ে তার ছেলে আহসানুল্লাহ কেরোসিন বাতির বিপরীতে গ্যাস বাতি লাগানোর অঙ্গীকার করেন। অবশেষে আহসানুল্লাহ ঢাকাবাসীকে চমকে দিলেন। তার মৃত্যুর মাত্র 9 দিন পূর্বে নবাব বাহাদুরের স্বপ্ন পূরণ হলো। রাখলেন নগরবাসীকে দেওয়া দীর্ঘদিনের প্রতিশ্রুতি। 4.5 লাখ টাকা খরচ করে বিদ্যুতের ব্যবস্থা করা হলো। আলো জ্বলে উঠল নবাবের আহসান মঞ্জিলে। ঢাকার প্রধান প্রধান সড়কগুলোতেও জ্বলে উঠল বিজলি বাতি। এবার দূর থেকে রাতের বেলাও দেখা মিলল নবাবের সৌন্দর্যে ঘেরা এই প্রাসাদটির। এই সৌন্দর্যে ঘেরা রাতের আলোয় আলোকিত প্রাসাদটি দেখে ঢাকাবাসী মুগ্ধ। এ যেন ঘুমন্ত অবস্থায় স্বপ্নের প্রাসাদটির বাস্তব রূপ ফিরে পেয়েছে। খুশিতে আত্মহারা ঢাকাবাসী। তাদের স্বপ্নের প্রাসাদটি দেখার জন্য রাতের বেলায় মানুষের ভিড় জমে উঠল। রাতের আলোয় আলোকিত প্রাসাদটি দেখতে দারুণ লাগছে। কত সুন্দর অবকাঠামো, শিল্পীর হাতের ছোঁয়ায় নিখুঁত কারুকাজ বিশিষ্ট ভবনটি। এত সুন্দর ভবনটির উপর আক্রমণ শুরু হয়ে গেল 1888 সালের 7 এপ্রিল। প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের মারাত্মক ক্ষতি হয়। মানুষের স্বপ্নের আহসান মঞ্জিলটির বিভিন্ন অংশ ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় উঁচু গম্বুজটির সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়। মেরামত কর্ম পরিচালনা করেন বিখ্যাত প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায়। মেরামতের পরে মানুষ তাদের স্বপ্নের মঞ্জিলটি ফিরে পেয়ে খুবই আনন্দিত হয়। এরকম চলতে থাকে 8 বছর। তারপর আহসান মঞ্জিলের উপর আবার ঝড় নেমে আসে। 1897 সালের 12 জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানে। ঢাকাবাসীর জন্য এক বড় বিপদ চলে আসে। আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয়। আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুরের রোড সংলগ্ন নবহতখানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন। 1906 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ঢাকার নবাব পরিবার ছিল ব্রিটিশ বাংলার সবচেয়ে বড় মুসলিম জমিদার পরিবার। সিপাহী বিপ্লবের সময় ব্রিটিশদের প্রতি বিশ্বস্ততার জন্য ব্রিটিশ রাজ এই পরিবারকে নবাব উপাধিতে ভূষিত করেন। পরিবারটি স্বাধীন না হলেও
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তাদের অনেক প্রভাব ছিল। এই পরিবারটির বাসস্থান ছিল এই আহসান মঞ্জিলে। পরিবার ও জমিদারির প্রধানকে নবাব বলা হতো। এই আহসান মঞ্জিলের টিকিটের মূল্য এবং সপ্তাহের কোন কোন দিন বন্ধ থাকে তা ভিডিওর মাঝে অথবা শেষ অংশে দেখতে পাবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন এখন আমরা আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করব এবং বহু বছরের পুরনো জিনিসপত্রগুলো দেখতে থাকব। দ্বিতীয় তলায় ওঠার জন্য এখানে রয়েছে কত সুন্দর সিঁড়ি, দেখেই যেন মন ভরে যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ঝুঁকিপূর্ণতার কারণে সিঁড়ি দিয়ে উঠতে পারছি না। সিঁড়িটি অনেক ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাই এখানে ওঠা সম্পূর্ণ নিষেধ। তবুও এখানের দায়িত্বরত কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলাম সিঁড়ি দিয়ে ওঠার জন্য, কিন্তু তারা কোনোভাবেই অনুমতি দিচ্ছে না। ঝুঁকিপূর্ণ ছাড়া সিঁড়ি দিয়ে এখন আমরা দ্বিতীয় তলায় প্রবেশ করব এবং সেখানে জিনিসপত্রগুলো দেখাবো। এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি পিয়ানো। এটি বহু বছর আগের তৈরি, এখনো অক্ষত অবস্থায় আছে। এটির দৈর্ঘ্য 58 সেন্টিমিটার এবং এটা নির্মাণ হয়েছিল যুক্তরাষ্ট্রে। এবার সামনের দিকে আগাই, দেখি কি কি দেখা যাচ্ছে এখানে। এখানে এটা হচ্ছে অলঙ্কিত ঢাল। এগুলো তৎকালীন যুদ্ধের সময় খুব ব্যবহার হতো। এটার দৈর্ঘ্য 62 সেন্টিমিটার। এগুলো ঊনবিংশ শতাব্দীর খুবই গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। এটা হচ্ছে নাচঘর। তখনকার আমলে নবাব এবং নবাবের আমন্ত্রিত মেহমানগণ এখানে বসে নাচ দেখতেন। বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে নৃত্য পরিবেশনের জন্য সহায়তা করা হতো এবং সবাই আনন্দ উল্লাসে মেতে থাকতেন। এটা হচ্ছে কাঠের তৈরি অলঙ্কিত চেয়ার, যার উচ্চতা 106 সেন্টিমিটার। এটা পুনরায় সংস্কার করা হয়েছিল এবং সাথে আছে হুক্কা, যা ধাতবের তৈরি, যার উচ্চতা 58 সেন্টিমিটার। এখানে দেয়ালে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নবাব সলিমুল্লাহর কিশোর বয়সের ছবি। এখানে আছে তরবারি, গুপ্তি, বায়োনেট, হাতছাড়ি। এগুলো তখনকার আমলের যুদ্ধক্ষেত্রের খুব জনপ্রিয় অস্ত্র। এখানে আছে মাইক্রোস্কোপ বাক্স, ট্রে, দণ্ড। এগুলো হচ্ছে পুরাতন আমলের বল্লম। এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র। এগুলো হচ্ছে পুরাতন আমলের ধাতবের তৈরি জগ ও ট্রফি। এটা হচ্ছে তখনকার আমলের দামি গাড়ি। এটায় নবাব বাহাদুর চলাফেরা করতেন। এখানে আছে পানদান, খাসদান, ঢাকনা, পাত্র, সাইদানি, গ্লাস, পাত্র, হামানদিস্তা। এগুলো সেই পুরোনো আমলের নবাবদের ব্যবহৃত ধাতবের তৈরি বস্তু। এটা হচ্ছে নবাবদের ব্যবহৃত বজরা। এখানে দেখা যাচ্ছে নবাবদের সেই পুরোনো আমলের স্টিমারটি। এই স্টিমারে করে নবাবগণ নদীপথে চলাচল করতেন। এবার আমরা যাব নবাবের বেডরুমের দিকে। আস্তে আস্তে আমরা এগোচ্ছি নবাবের বেডরুমের দিকে। এটা নবাবদের শয়নকক্ষ। এখানে আছে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, চেয়ার, টেবিল ইত্যাদি আসবাবপত্র। এটা হচ্ছে নবাবের ব্যবহৃত ঘোড়ার গাড়ি, যা আগে ঠিকা গাড়ি নামেই পরিচিত ছিল। কালের বিবর্তনে দেশ থেকে প্রায় বিলুপ্তির দিকেই চলে গিয়েছে এই ঘোড়ার গাড়ি। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় কেউ আর এই গাড়িগুলো বেশি একটা ব্যবহার করছে না। এখানে দেখা যাচ্ছে নবাবের ড্রয়িং রুম। কত সুন্দর সুন্দর জিনিসপত্র। বর্তমানে আধুনিকতার ছোঁয়া লাগলেও এত সুন্দর কারুকাজ বিশিষ্ট জিনিসপত্র তৈরি যেন অসম্ভব। এটা হচ্ছে নবাবের কাঠরুম। এখানে তারা কাঠ খেলত। কাঠ খেলার জন্য কত সুন্দর সুন্দর টেবিল চেয়ারের ব্যবস্থা ছিল। এখানে দেখা যাচ্ছে ডাইনিং টেবিল। এখানে বসে যদি টেবিলের সামনে সেই 150 বছরের পুরনো জিনিসপত্রগুলো
টেবিলে রাখা হয় কেমন লাগবে একবার ভাবুন তো। এবার দেখাবো তৎকালীন সেই আমলের লক সিস্টেম। এখানে দেখা যাচ্ছে সিন্দুক। এই সিন্দুকের লকগুলো খুবই মজবুত ছিল। কোনো চোরের ক্ষমতা ছিল না এই লকগুলো ভেঙে চুরি করা। এই সিন্দুকটি 94টি লকার বিশিষ্ট। এর উচ্চতা 254 সেন্টিমিটার এবং এর প্রস্থ 148 সেন্টিমিটার। সময়কাল 19বিংশ শতাব্দী। এখানে দেখা যাচ্ছে পুল ঘর। এই পুল খেলাটি খুব সুন্দর ও জনপ্রিয় খেলাগুলোর মধ্যে এটি অন্যতম। এই খেলাটি দেখতে ও খেলতে খুবই ভালো লাগে। এখানে আছে ধাতবের তৈরি ঢাকনা ও ট্রে। এগুলো সেই 19বিংশ শতাব্দীর। এটা হচ্ছে সাদা সিমেন্ট দ্বারা তৈরি সৈনিকের ভাস্কর্য। এগুলো হচ্ছে 19বিংশ শতাব্দীর কিতাবগুলো। এখানে রয়েছে সেই পুরাতন আমলের টাইপ মেশিন সহ আরো সুন্দর সুন্দর জিনিসপত্র। এটা হচ্ছে রূপার তৈরি আহসান মঞ্জিলের প্রাসাদ ভবনের মডেল। এর দৈর্ঘ্য 14 ইঞ্চি এবং প্রস্থ 14.75 ইঞ্চি। ওজন 326 তোলা, 3786 গ্রাম। 19বিংশ শতাব্দীর। এখানে রয়েছে সেই পুরাতন আমলের ফ্যান, দেখতে খুবই সুন্দর এবং আরও আছে চায়ের কেটলি, ক্যাপাসিটর সহ আরও যন্ত্রাংশ। এখানে রয়েছে সেই পুরাতন আমলের বিভিন্ন ধরনের লাইট শেপ ও লাইট। লাইটগুলো দেখতে খুবই চমৎকার লাগছে। এখানে আছে ঝাড়বাতির ব্রাকেট ইত্যাদি। এখানে দেখা যাচ্ছে 150 বছরের পুরনো নবাবদের ব্যবহৃত রকমারি ডিজাইনের ফলপাত্র এবং সাবানদানি। টিকিটের মূল্য ও বন্ধের দিন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে দেখা যাচ্ছে ফানুস ও ঝাড়বাতি। ফানুসের উচ্চতা 40 সেন্টিমিটার আর ঝাড়বাতির ব্যাস 56 সেন্টিমিটার। এখানে আছে সেই আমলের বিভিন্ন প্রকার ডাক্তারির জিনিসপত্র। সময়কাল 1935 থেকে 1940। এখানে আলাদিনের প্রদীপের মতো যে জিনিসপত্রগুলো দেখছেন এগুলো হলো 19বিংশ শতাব্দীর কেটলি, চিনি পাত্র, চা পাত্র, দুধদান, জগ ইত্যাদি। এগুলো হচ্ছে 19বিংশ শতাব্দীর আতরদান, গোলাপ পাশ। এগুলো সব ধাতবের তৈরি। এগুলো হচ্ছে নবাবদের ব্যবহৃত নিদর্শন। এখানে দেখা যাচ্ছে ল্যাম্প, আর এগুলো বৈদ্যুতিক ল্যাম্প না, এগুলো হচ্ছে সেই কেরোসিন বাতিগুলো। সবশেষে একটু বিশ্রাম নেওয়ার জন্য নবাবের বাড়িতে বসলাম। কেমন যেন একটা অন্যরকম ফিল হচ্ছে, নিজেকেই নবাব বাহাদুর মনে হচ্ছে। এখন নবাব বাড়ি থেকে চলে যাওয়ার পালা। যাওয়ার আগে এই আহসান মঞ্জিলের দেয়ালগুলো একটু স্পর্শ করে যায়। কত সুন্দর নিদর্শন, কালের সাক্ষী হয়ে আজও তার রূপের ডানা মেলে দাঁড়িয়ে আছে এই আহসান মঞ্জিলটি।